নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের 16তম অংশ। 1939-40 থেকে আমার সামাজিক সেবাকর্ম বেড়ে গেল। সে যে কি হাস্যকর ও অন্তঃসার শূন্য ব্যাপার, সে আর কি বলবো। দেখতে দেখতে বেশ কটা সংস্থার সঙ্গে জড়িয়ে পড়লাম। বেশ মজাও লাগতো। বহু বছর ধরে কয়েকটার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারিনি। কয়েকটা জায়গায় আর সত্যি কথা বলতে কি তার চেয়েও বেশি তাদের সঙ্গে পেরে উঠিনি বলে। সকলেরই উদ্দেশ্য মহৎ এবং হাতে গোনা কয়েকটি বাদে সকলেরই প্রচেষ্টা বিফল। ছোট একটা কথা বলি, ওই সময়ের ব্যাপার, ঠিক তারিখ মনে নেই। নাম ধাম যুক্তি যুক্ত কারণে বললাম না। তা MA ক্লাসের ছাত্রীদের থাকার ভালো জায়গা নেই দেখে কোনো বিশিষ্ট নারী প্রতিষ্ঠান রাসবিহারী অ্যাভিনিউয়ের কাছে একটা ভালো ভাড়া বাড়িতে একটি হোস্টেল খুললেন। কর্তৃপক্ষের একজন আমাকে বললেন পরিচালক সমিতির সদস্য হতে। খুব উৎসাহ না থাকলেও না বলতে পারলাম না। বেশ হোস্টেলটি পরিষ্কার পরিচ্ছন্ন। আধা বয়সী অধ্যক্ষার রূপ ফেটে পড়ছে। ভালো মানুষ চেহারা, দুঃখী ভাব। শুনলাম বড়লোকের মেয়ে, স্বামী বড় চাকরি করতেন, অকালে মারা গেছেন। এসব মহিলাদেরই সুযোগ দেওয়া উচিত, এটাই ছিল তার পক্ষে প্রবলতম যুক্তি। থান পড়া ক্ষীণ চেহারা দেখে প্রথম দিন থেকেই মায়া হচ্ছিল। মনে হলো চমৎকার ব্যবস্থা। জনা 40-45টি বাসিন্দা, সবাই 10:30-11টার মধ্যে খেয়ে দিয়ে কলেজ চলে যায়, বিকেল 5:30টায় ফেরে। সমস্ত ব্যাপার সুষ্ঠু, যুক্তিসঙ্গত, স্বাস্থ্যসম্মত নিয়মে চলে। খাওয়া দাওয়ার নিখুঁত একটা মস্ত চার্ট খাবার ঘরে ঝোলানো থাকে। তাতে সোম থেকে রবি কবে কখন কি রান্না হবে সব লেখা। কারো কিছু বলার নেই। অধ্যক্ষার ব্যক্তিগত স্বার্থ ইত্যাদি কথাই উঠতে পারে না। দ্বিতীয় মিটিংয়ে চার্ট নেই, হুলস্থুল ব্যাপার। সমিতির সভানেত্রী আমাকে ফোন করলেন যে একটা গুরুতর পরিস্থিতি সংগঠিত, মিটিংয়ে যেন অতি অবশ্য যাই। গিয়ে দেখলাম সদস্যরা সকলে গরম হয়ে আছেন। নাকি এভাবে হোস্টেল চালানো যায় না, তার চেয়ে তুলে দেওয়া উচিত। এহেন উদ্ধত ছাত্রীদের সঙ্গে কোনো ভদ্রলোকের মেয়ে কি করে কারবার করতে পারে, ইত্যাদি। কি ব্যাপার? না, বেচারি মিসেস চৌধুরীকে ডাকা হোক, তিনি নিজের কানে শুনে যান এরকম অপমান সম্বন্ধে আমাদের মতামত। এলেন তিনি, কেঁদে কেঁদে 2 চোখ লাল, চুল শুষ্ক খুস্কো, কথা বলতে ঠোঁট কাঁপছে। বগলে খাদ্য তালিকার চার্ট। আমি তো অবাক। কম্পিত হস্তে চার্টখানি টেবিলের ওপর ফেলে রেখে রুমাল দিতেই সভানেত্রী বললেন, দেখো, একবার বাড়াবাড়ি দূরে যেতে পারে, অথচ এরা সব ভদ্রঘরের শিক্ষিত মেয়ে। চেয়ে দেখি বুধবার বিকেলের খাদ্য তালিকায় লেখা ছিল মুড়ি নারকেল। সেটি কেউ কলম দিয়ে কেটে পরিপাটি করে পাশে লিখে রেখেছে লুচি ডিমের ডালনা। শুধু তাই নয়, ছাত্রীদের এতদূর অধঃপতন ঘটেছে যে আগে থেকেই বলে রেখেছে মুড়ি নারকেল তারা খাবে না। মনে আছে বেজায় মজা লেগেছিল। সভানেত্রী মানুষটির কল্পনা শক্তি না থাকলেও লোক খুবই ভালো ছিলেন। বাস্তবিক অবাক হয়ে বললেন, এর মানে কি? এ নিশ্চয়ই শুধু মিসেস চৌধুরীকে অপমান করার চেষ্টা। ওরা BA পাস, উনি তা নন, তাই। অপেক্ষাকৃত কম বয়সী আমরা বারবার ব্যস্ত হয়ে বলতে লাগলাম, মোটেই তা নয়। ওদের ওই সময় সারাদিন ধকলের পর খিদে পায়, তা মুড়ি নারকেলে বাগ বানানো যায় না। বড় দিদি বললেন, খিদে পায়? ওদের খিদে বুঝি না। আমাদের বাড়িতে রোজ মাংস হয়, 1 পোয়া কেনা হয়। আমরা 3 জন বয়স্ক মানুষ খেয়ে চাকরটার জন্যও কিছু থাকে। আর এরা বলে যে দিন মাংস হবে, মাথা পিছু যেন 8 পোয়া ধরা হয়। তার জন্য যদি 2 দিনের বদলে 1 দিন মাংস হয় সেও ভালো। এর কোনো মানে হয়? কি আর বলি। আমাদের বাড়িতেও মাংস হলে বড়দের মাথা পিছু 8 পোয়া আর ছোটদের 3 জনে 1 পোয়া হিসেবে ধরা হতো। সেকালের পাঁঠার মাংস 8 আনায় আর ফার্স্ট ক্লাস মাটন 12 আনায় 1 সের পাওয়া যেত। আমি সতীর্থদের শান্তিনিকেতনের একটা অবিকল একরকম গল্প বলে কিছুদিন পরে সদস্যপদ ত্যাগ করলাম। শান্তিনিকেতনের গল্পটি আরেকবার বলি। বছরটা 1931। আমি সবে MA পাস করে বিশ্বভারতীতে ইংরেজির অধ্যাপক হয়ে গেছি। স্কুলে কলেজে দুটোতেই পড়াই।
একদিন সকালে উত্তরায়ণে রবীন্দ্রনাথ অধ্যাপক সভা ডাকলেন। একতলার দক্ষিণ দিকের বড় ঘরে সভা বসল। রবীন্দ্রনাথ আরাম চেয়ারে বসে, আমরা সকলে নিচে সচরণ চির পড়ে। রান্নাঘরে অধ্যক্ষার কিছু গুরুতর নালিশ ছিল, যা শুনে স্বয়ং গুরুদেব বড়ই উদ্বিগ্ন হয়েছিলেন। তার আগের দিন বিকেলে খেলাধুলার পর স্কুল কলেজের ছেলেরা হাত মুখ ধুয়ে নিয়মমাফিক উপাসনায় বসেছিল। উপাসনার পর পড়ার ঘণ্টা পড়তে কয়েক মিনিট দেরি ছিল। সেই অবসরে সদ্য মুখে ভগবানের নাম নিয়ে একদল দশম শ্রেণী ও ফার্স্ট ইয়ারের ছেলেরা রান্নাঘরে ঢুকে বামুন ঠাকুরদের কোল পাজা করে বের করে দিয়ে উনুনে বসানো ফুটন্ত কড়াই থেকে ৭২টা ডিম চুরি করে সবাই মিলে ভাগ করে খেয়েছিল। ফলে রাতের খাওয়ার ডিমের ডালনার বদলে আলুর ডালনা পরিবেশন হয়েছিল। এই হলো সেই গুরুতর অপরাধ। অবশ্যই কবি বুঝিয়ে বললেন, ডিম খাওয়াটা কিছু বড় অপরাধ নয়। অপরাধ হলো কর্তব্যরত পরিজনের ওপর হামলা, অসংযম, অবাধ্যতা। ওর মধ্যে এইসব দোষের পরিচয় পাওয়া যায়। তারপর আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, এরা তো কেউ অসভ্য অশিক্ষিত ছেলে নয়, অনেক দিন ধরে আমাদের বিদ্যালয়ের আদর্শে মানুষ হচ্ছে, তাহলে কেন এমন করলো? দেখলাম তিনি সত্যিই ব্যথিত। আমার যা মনে হলো তাই বললাম। ওদের খিদে পেয়েছিল বলে। দুপুর 11:30টায় ভাত খেয়েছিল, 4:30টায় ছোট এক বাটি শশা আর ফুটি, বাস, আর কিছু নয়। তারপর খেলাধুলো করেছে, রাতে খেতে দেরি আছে, খুব খিদে পেয়েছিল। মনে আছে আমার কথায় রান্নাঘরের অধ্যক্ষা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। কবি চিন্তিতভাবে বলেছিলেন, তাই যদি হয় তাহলে তো সবটা ভেবে দেখতে হয়। এর ফল কিছু আমি দেখে আসিনি, কিন্তু কিঞ্চিত বকাঝকা ছাড়া ছেলেদের কোনো সাজা দেওয়া হয়েছিল বলেও মনে পড়ছে না। বকাঝকাটি অবশ্য ওদের প্রাপ্য ছিল। ন্যায্য অভিযোগের অধিকার থাকলেও তো তার জোর খাটিয়ে কেড়ে খাবার অধিকার ছিল না।